ভাই আমরা শুরু করতে পারি মনে হয়। হ্যাঁ, 10 আমি তো রেডি বাজে। আছি ভাইয়া। 9টা লাইভ 10 শুরু বাজতে হয়েছে, যাচ্ছে। লাইভ শুরু হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রিসার্চ সেলের সাপ্তাহিক আয়োজন ফোকাল পয়েন্টে। প্রতি শনিবার এই সময় আমরা এই টক শোটির আয়োজন করে থাকি, আপনারা জানেন। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে অতিথি হয়ে এসেছেন তিনজন বিশিষ্ট নাগরিক। এই তিনজন অতিথিকে একসঙ্গে আনার নিশ্চয়ই একটি কারণ আছে। আপনারা তাদের পরিচয়ে জানেন এবং সে থেকে নিশ্চয়ই ধারণা করবেন, কারণ তিনজনের একটি কমন পরিচয় আছে। এরা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি। আমাদের সঙ্গে আছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ভাই, যিনি ডাকসুর ভিপি ছিলেন 79 সালে এবং এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাকসু সেটারও জিএস ছিলেন। আমাদের সঙ্গে আরো আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেই আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ছাত্রনেতা ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান ভাই। আমাদের সঙ্গে আরো আছেন এই সময়ের অত্যন্ত আলোচিত ছাত্রনেতা, ইমিডিয়েট পাস্ট ডাকসুর যিনি ভিপি ছিলেন নুরুল হক নূর। এই তিনজনই দেশের বিভিন্ন ক্রান্তিকালে বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং রাখছেন। সে বিষয়টি বিবেচনায় রেখেই আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র সমাজের ভূমিকা। কারণ এরা তিনজনই ছাত্রদের প্রতিনিধিত্বকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি যদি শুরুতেই মাহমুদুর রহমান মান্না ভাই আপনার কাছে আহ্বান জানাই যে আমাদের দেশে এক সময় ছাত্র সমাজের বিভিন্ন ক্রান্তিকালে গণমুখী আন্দোলনে উজ্জ্বল ভূমিকা আছে এবং দেশের বিভিন্ন ক্রাইসিসের সময় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, অনেক সময় বিজয়ী হয়েছেন। আমাদের সেই 52-র ভাষা আন্দোলন বলি, 69-এর গণ অভ্যুত্থান বলি, 1971-এর মহান মুক্তিযুদ্ধ বলি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলি, সব সময় ছাত্রদের গৌরবোজ্জ্বল সে ভূমিকা আমরা স্মরণ করি। বর্তমানে ছাত্র রাজনীতি কোন পর্যায়ে আছে এবং যদি গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদেরকে যদি মাঠে নামতে হয় সেরকম পরিস্থিতি আছে কিনা বা আমাদের করণীয়? তোমাকে ধন্যবাদ আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য। আমার কাছে আসলে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই জন্যে যে এই সময় ছাত্র সমাজের ভূমিকাকে আমাদের খুবই সঠিকভাবে মূল্যায়ন করা উচিত এবং সেটাকে বাস্তবায়ন করবার চেষ্টা করা উচিত। কারণ দেশে একটা সিন্দাবাদের দৈত্য ঘাড়ের উপরে চেপে আছে, সেই কারণে এটা ভালো করে মূল্যায়ন করা জরুরি। কিন্তু আগে একটা কথা বলে নি, আমি ছোট্ট একটা সংসদের মতো আমি দুইবার ডাকসু ভিপি ছিলাম, 79, 80 তার 80, 81-তে। ডাকসুতে দুইবার এবং পরের বছরটাও আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ, তো মানে একটা গৌরবের ব্যাপার, এই জন্য বললাম। আই এম আর সরি। না দাদা, এটা ইয়ে করার জন্য একটা হলে হতেই পারে। ইয়ে আমি বলছি যে আমি সাধারণভাবে যদি দেখি তাহলে তো এখন ছাত্র রাজনীতি বন্ধ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মানে অদ্ভুত একটা ঘটনা, যে দেশে সবই চলে, নাপিতের দোকানও খোলা আছে, পানের দোকান খোলা আছে, বুট পালিশ ওয়ালার বুট পালিশ করছে, মানে কোন কাজটা চলছে না। এমনিতে সরকার যেটা আছে এরা আর কিছু পারুক না পারুক নিজেদের ঢোল পেটাতে খুব ব্যস্ত, সবার আগে ঢোল ঢোল পেটাবার কাজে নামে। যেমন যেমন ধরেন আজকের দিনে প্রধানমন্ত্রী একটা বক্তৃতা করেছেন জাতির উদ্দেশ্যে, তার মহা যে সাফল্য, নতুন করে গ্রাজুয়েশন হয়েছে একটা ডেভেলপিং নেশন হিসেবে। মানে এইটাও একটা হোক্স। হোক্স বলতে বলছি যে এইটা তো কোয়ালিফাই করবেন, মানে প্যারাফার্নিলা কিছু কিছু স্যাটিসফাই করেছেন, কিন্তু রিয়েল গ্রাজুয়েশন হবে 4 বছর পরে। তারপরে অনেকগুলো প্যারাফার্নিলা আসলে অনেকের চাইতে অনেক কম। আমাদের পাশে ধরেন নেপাল বা ভুটান যে আছে তাদের চাইতে আমাদের এই সমস্ত সূচকে আমরা অনেক নিচে আছি। ওই প্রথম দিকে এরকম করেছিলেন যে করোনা ওগুলো কোনো বিষয় নয়, যে দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী সেখানে করোনা কোনো সমস্যা হবে না, মোকাবেলা করবো। মানে ব্যাপারটা এরকম যে বেগম জিয়াকে ধরে জেলের মধ্যে রেখেছি এত বছর, কিছু করতে পারে না, করোনা কি করবে, এরকম একটা ভাব।
এখনো মূর্খতাটা দেখি। আমি সেদিনও একটা অংশ ছিলাম, একজন বলে না চিন্তা করবেন না, প্রধানমন্ত্রী যেহেতু দায়িত্বে আছেন এবং তিনি যেহেতু টিকা এনে ফেলেছেন, তো কিছু সমস্যা হবে না। এখন এই টিকাটা কি কাজ করে, কতদূর কাজ করে, কিরকম করে কাজ করে, কেউ কি জানেন কিছু? ফাউচির মতো লোক, বিশ্বের বড় বড় বিশেষজ্ঞ, তারা পর্যন্ত করোনা সম্পর্কে জানেন না। যারা টিকা বানিয়েছেন তারা নিজেরাই বলছেন যে আমরা 1 বছরের মধ্যে এত বড় একটা কাজ করেছি, যেটাতে 7-8 বছর পর্যন্ত লাগে একটা ভ্যাকসিন বার করতে, এত তাড়াতাড়ি আমরা সব সাফল্যের কথা কেমনি বলবো? কিন্তু আওয়ামী লীগ ওরা খুব বলে বেড়াচ্ছে ক্ষমতায় থেকে। এই সমস্ত কিছু করবার পাশাপাশি দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রেখেছে। ইউরোপ আমেরিকাতে যেখানে এতটুকু হালকা হয়েছে করোনার আক্রমণ, ওখানে শিক্ষা প্রতিষ্ঠান আগে করেছে, কারণ শিক্ষাটা সত্যি সত্যিই তো জাতির মেরুদণ্ড। ওটাই যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে চলবে কি করে? আর আমাদের এখানে প্রথম থেকে সব খুলে রেখেছে, কোনো লকডাউনও ছিল না, কোনো স্বাস্থ্যবিধি কেউ মানতো না, সবই এরকম চলতো, শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে বন্ধ করে রেখেছে আজ পর্যন্ত সেটা খুলছে না। ইতিমধ্যে এই কারণে আজকে বিকেলবেলা যেমন শুনলাম বামপন্থী ছাত্র সংগঠনগুলো কফিন মিছিল করেছে, সেখানে পুলিশের উপরে হামলা করেছে এই অভিযোগে 7 জন কি 8 জনের নামে মামলা দিয়েছে। আমি কিন্তু ধরেন আজ থেকে 3-4 বছর আগে অনেককে এরকম করে বলতে শুনতাম কি আমাদের যুবকরা তো ভাই সেই যুবক সমাজ আর নাই, সেই 69-এর ছাত্রদের কোথায় পাবেন, তারা এখন সব সুবিধাবাদের চোরাগড়িতে চলে গেছে, তারা সব ব্যক্তি স্বার্থের মধ্যে ঢুকেছে, তারা আত্মপ্রতিষ্ঠায় মগ্ন, সেই যুবক আর পাওয়া যাচ্ছে না। আমি তখনও বলতাম, আমি এখনো বলি, যৌবনের একটা নিজস্ব ধর্ম আছে। এই যুবক কি আসম আব্দুর রব, তোফায়েল আহমেদ, নাকি আমানুল্লাহ আমান, নাকি নূর, এটা কথা নয়। কথা হচ্ছে সে যুবক কি না। যুবক যদি হয় তাহলে যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, এটা সত্যি। অতএব যৌবন সুযোগ পেলেই বিদ্রোহ করবে। কি রকম নির্যাতন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো, নূর তো আছে নিশ্চয়ই, একটু পরে সে বলবে কতবার কিরকম কিরকম করে আক্রান্ত হয়েছে, কিন্তু কথা তো বন্ধ করতে পারি না। এবং নূর, আমি তো মাঝে মাঝে রসিকতা করে বলি, যত মার খেয়েছে তত পপুলার হয়েছে, যত মার খেয়েছে তত আবার প্রতিবাদে রাস্তায় নেমেছে। তার মানে এটাই যুবকরা করবে, এটাই যৌবন করবে, বিদ্রোহ করবে। এবং সেই অর্থে কার্যকর ভাবে এখন ছাত্র সমাজ রাস্তায় আছে, আন্দোলন করছে, বিদ্রোহ করছে, ন্যায়সঙ্গত ভাবে কথাবার্তা বলছে, এবং তারা চেষ্টা করছে আরো বড় করে এই আন্দোলনটাকে গড়ে তোলা যায় কিনা। আমি মনে করি ছাত্র রাজনীতি তার ট্র্যাকে আছে। এখন এটা ঠিক, ধরেন আমি নূরের যেরকম করে প্রশংসা করছি, আমি একইভাবে আমানেরও প্রশংসা করব, কিন্তু আমান যাদেরকে রেখে এসছেন তাদের কাছে আমি আবার আরো বলিষ্ঠ ভূমিকা আশা করছিলাম। একেবারেই বিপদ বিপদে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এই পেছনে কিছু ছাত্র হলের মধ্যে ঢুকে গেছে, থাকারই জায়গা নেই, কি করবে, চাঁদাবাজির অত্যাচার, সেই জন্য ঢুকে গেছে। কিন্তু আমাকে হলে কেন থাকতে দেবেন না? আমাকে হল থেকে যে বের করে দিচ্ছেন, আমি গিয়ে যে বস্তিতে থাকছি না, মেসে থাকছি না, আমি গিয়ে যে আরো বেশি করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা যেখানে বেশি সেই জায়গায় থাকছি না, সেটা কেউ খোঁজ করছে কি? আমার কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় বা বড় বড় কলেজগুলোর কেউ তো করছে না, তারা বের করে দিয়েই ক্ষান্ত, বলছে আমরা করোনা থেকে মুক্তি লাভ করার চেষ্টা করছি। কত বড় অমানবিক, কত বড় অমানসিক কাজ করছে তারা। এবং তার বিরুদ্ধে কথাবার্তা আমরা অনেকেই বলেছি, কিন্তু একদম সরাসরি বিদ্রোহ করে মাঠে নেমেছে ছাত্র সমাজ। তারপরে দেখেন, এই যে কথা বললেই কথা বন্ধ করে দেওয়ার চেষ্টা, এবং তারই পরিণতিতে মোশতাক মৃত্যুবরণ করেছেন। কি করুন সেই মৃত্যু। নূরের জেল খাটার সুযোগ হয়নি, কিন্তু আমার তো জেল খেটেছেন, আমি জেল খেটেছি, বহু রাজনৈতিক কর্মী পাবেন এখন জেল খেটেছে, তারা জানে কারাগার কত খারাপ। তার মধ্যে হাই সিকিউরিটিতে মোশতাককে রাখবে কেন? একটা লোক 23 তারিখে সম্পূর্ণ সুস্থ, তার পরিবারের কাছে জিজ্ঞেস করেন, তারা বলছে যে না, এইখানে কোন রকম অসুখ বিসুখের কথা শুনি নাই, হার্টের ডিজিজের তো কোনো কথাই নেই। সেই লোকটা দেখি হার্ট অ্যাটাকে মারা গেছে। কত বড় হৃদয়হীন। এখন শুনছি 2 সদস্যের একটা তদন্ত কমিটি করেছে, 24 ঘন্টা বা 38 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টের জন্য অপেক্ষা করব। কিন্তু আমি দেখছি ছাত্র সমাজ আগেই ঘোষণা করেছে, তারা এইটা নিয়ে প্রতিবাদ করেছে, রাজপথে নেমেছে, এবং তারা বলেছে যে এই ধরনের হত্যাকাণ্ডের বদলা তারা চায়, যারা দোষী তাদের বিচার চায়, এবং এটা যাতে বন্ধ হয় সবসময়ের জন্য, সেটা তারা চায়। আমি এখনকার মতো কথাটা লম্বা করছি না, আমি শুধু মনে করি যে হয়তো আমাদের প্রত্যাশা আছে 100,
যাদের কাছে প্রত্যাশা করছি তারা হয়তো আমাদের 100 দিতে পারছে না, কিন্তু তারা চেষ্টা করছে অন্তত 60 দেবার জন্য, 65 দেবার জন্য। যদি পুরোটা নাও পারে 50 দিচ্ছে, তারা দেবার জন্য চেষ্টা করছে, এবং এই ছাত্রদের উপরে আমরা নির্ভর করতে পারি। ছোট্ট একটা কথা বলি, এক টক শোতে একজন বলছেন যে আচ্ছা ইউনিভার্সিটি হলগুলো খুলে দিলে কি বিরাট কোনো আন্দোলন হবে? আচ্ছা যদি নাই হয় তাহলে খুলে দেন না কেন? খুলে দেন, আন্দোলন হবে না হবে সেটা পরের ব্যাপার। আন্দোলন করবো বলে আমাকে হল খুলে দেন তা তো কেউ বলছে না। আমার থাকার জায়গা নাই, আমার পড়বার জায়গা নাই, আমার পরীক্ষা নিচ্ছেন না, একটা বছর নষ্ট হয়েছে। আমি এই যে অটো পাস নিয়ে পরে চাকরি পাবো কিনা ঠিক মতো তার কোনো গ্যারান্টি নেই। যারা ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবে, তাদেরকে কোনো ভালো কাজে কেউ লাগাবেন কিনা সেটা একটা সমস্যা আছে। পুরা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন বলে বলা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলেন, হলগুলো খোলেন, এবং সেই আন্দোলনে ছাত্ররা আছে। আমি মনে করি ডাকসুর ভিপি হিসেবে, ছাত্র সমাজের 100 বাঁয়ের নেতা হিসেবে বর্তমানের এই ছাত্রদের নিয়ে আমি গর্বই বোধ করি। জি, আমরা আপনার কাছে আবারও আসবো, আরো কথা শুনবো, এবং কি করে ভবিষ্যৎ ছাত্র রাজনীতিকে নিয়ে আমরা এগোতে পারি সে বিষয়ে শুনবো। এখন যদি আমি আমানুল্লাহ আমান ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আপনি 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানে প্রথম সারির একজন সংগ্রামী নেতা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ডাকসুর ভিপি ছিলেন তখন আপনি। কিন্তু সেই স্বৈরাচারী এরশাদের সময় তখন পুলিশ গুলি করত, অসংখ্য নেতা কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন। কিন্তু এখনকার মতো এরকম গুম বা এত ভয়াবহ যে হিউম্যান রাইটস ভায়োলেশন এই ফর্মে ছিল না। সেই বিবেচনায় আপনার পরামর্শ কি যে আগের সময়ে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, তার থেকে এখন কি কৌশলে এগুলে এখনকার ছাত্ররা সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারবে? এবং সেই ক্ষেত্রে ছাত্রদের তো নেতৃত্ব দিতে হয় জাতীয় পর্যায় থেকে, সেই নেতৃত্বের দিক থেকেও আপনাদের কোনো দিক নির্দেশনা আছে কিনা? ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছেন। এবং এর আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাহমুদুর রহমান মান্না, আমাদের অগ্রজ, তিনি অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত বলেছেন। এবং এরপরে আমাদের ভাই, আমাদের ছোট ভাই, এবং এই প্রজন্মের সবচেয়ে যিনি এখানে দেশের জন্য, দেশের মানুষের জন্য, ছাত্র সমাজের জন্য ভূমিকা রেখেছেন, সেও বলবেন বিভিন্ন। আমি যে প্রশ্নটি করেছেন এর সাথে অনেক কিছুই জড়িত, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আমি বলতে চাই যে ছাত্র সমাজের ভূমিকা কখন, কোন অবস্থায় কি হওয়া উচিত, এবং কি হচ্ছে, কি হবে, বা কি হয়েছে। আপনার জানেন এই বিষয়গুলি, যে 52-এর ভাষা আন্দোলন কিন্তু ছাত্ররাই রাজপথে সেদিন রক্ত দিয়েছিল। সেভাবে আমরা সেই রক্তপাতের মধ্য দিয়ে, তাদের রক্তের বিনিময়ে, সালাম বরকত, এদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা সেদিন পেয়েছিলাম মায়ের ভাষা, অধিকার। আমাদের যে অধিকার, মায়ের ভাষার অধিকার, সে ভাষা আমরা পেয়েছিলাম। যেটা আপনি আগে বলেছেন, 62 শিক্ষা আন্দোলন, শিক্ষার অধিকার আমরা পেয়েছিলাম সেদিন। ওয়াজুদুল বাবুল সহ অনেকের রক্তের বিনিময়ে আমরা শিক্ষার অধিকার পেয়েছিলাম। এর পরবর্তীতে যেটা বলছে 69-এর গণ অভ্যুত্থান, সেদিনও কিন্তু আসাদ সহ অনেকের রক্তদানের মধ্য দিয়ে আমরা সেদিন সেই 69-এর গণ অভ্যুত্থান সফল হয়েছিল। এবং এর পরবর্তীতে 71-এর মুক্তিযুদ্ধ, সেদিনও সেই স্বাধীনতার পতাকা উত্তোলন সহ সেদিন ছাত্ররাই কিন্তু ভূমিকা রেখেছিল। সেদিন আমার রব ভাইয়ের কথা মনে পড়ে, আসম আব্দুর রব, তিনি কিন্তু সেদিন ডাকসু ভিবি হিসাবে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। এবং এর পরবর্তীতে আপনাদের মনে আছে, আমরা পেয়েছিলাম স্বাধীনতা, নেই স্বাধীনতা, এবং পরবর্তীতে 90-এর যে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সেদিনও কিন্তু ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছিল। এবং অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা সেদিন চেপে বসা সেই স্বৈর শাসন মুক্ত গণতন্ত্র আমরা পেয়েছিলাম। এবং সেদিন
সেলিম দেলোয়ার, রাউফুল বসুনিয়া, জয়নাল জাফর, দীপালি শাহ, এবং প্রথম যিনি 83-র 14ই ফেব্রুয়ারি যে মিছিলটি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, সেদিন ছাত্র রাজনীতি বন্ধ করার প্রেক্ষাপট ছিল এবং শিক্ষানীতির প্রশ্ন ছিল, তার পরিবর্তন ঘটানোর কথা ছিল ব্যাপকভাবে। এবং সেদিন আজকের শিক্ষা ভবনের সামনে দেখবেন একটি স্মৃতি ফলক আছে, সেখানে সেদিন জয়নাল জাফর, দীপালি শাহ সেদিন শহীদ হয়েছিল। সেখান থেকে শুরু হলো গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং সেই আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছে। বুকে পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, এ ধরনের। এবং সেলিম দেলোয়ারকে ট্রাক চাপায় তাদের শহীদ হতে হয়েছে। এবং পরবর্তীতে আপনার শহীদ জিহাদ 1990 সালের 10ই অক্টোবর সে শহীদ হলো এবং তার লাশ নিয়ে আমরা ছাত্ররা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারিনি তখন, ও পর্যন্ত 10 তারিখের আগ পর্যন্ত। জিহাদ শহীদ হওয়ার সাথে সাথে জিহাদের লাশ নিয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মুজিব হলে নিয়ে আসলাম, সেখানে আমরা জাতীয় নেতৃবৃন্দকে আহ্বান জানালাম এবং সেখানে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলেন এবং 8 দল 5 দলের নেতৃবৃন্দ আসলেন এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সর্বশেষে উনি আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ অন্যান্যরা এসেছিলেন সে মুজিব হলি। এবং পরবর্তীতে একটা প্রেক্ষাপট দাঁড়িয়েছিল যে ওদিকে আমি যাব না, এই আন্দোলনের পৃষ্ঠে অনেকবার ছুরিকাঘাত করার জন্য অনেকভাবে অনেক কার্যক্রম গ্রহণ করা হয়েছে, কিন্তু ছাত্র সমাজ সেটা মেনে নেয়নি বলেই ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলা পাদদেশে সেদিন ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্য, দ্যাট ইজ 22টি ছাত্র সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ আমরা শপথ করেছিলাম শহীদ জিহাদের লাশকে সামনে রেখে যে আমরা স্বৈরাচার এরশাদ পতন ছাড়া আমরা ঘরে ফিরবো না। এবং সেদিন ওই অপরাজয় বাংলার পাদদেশ থেকে আমরা ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য ডাকসু ভবনে 10 মিনিটের জন্য বসে আমরা সেদিন ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন হলো। এবং পরের দিন আমরা 11 তারিখ হরতাল আহ্বান করলাম ছাত্র সমাজের পক্ষ থেকে। এবং তার পরবর্তীতে আমরা আহত হলাম সেই শাহবাগের মোড়ে, সেখান থেকে হসপিটালে যাওয়া হলো। এবং সবচেয়ে আজকে উল্লেখযোগ্য বিষয়, ডাক্তার মিলন সেদিন বিএম এর যুগ্ম মহাসচিব ছিলেন, তিনি আমাদেরকে স্টুডেন্ট কেবিনে ভর্তি করেন এবং ছাত্র সমাজের আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নেওয়ার জন্য সেদিন সকল পেশাজীবী সংগঠন তারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং ছাত্র সমাজ সেদিন একত্রিত হয়েছিল এবং আপসহীনভাবে। এবং সেই পর্যায়কে সামনে রেখে যে ধরনের আন্দোলন হয়েছিল, স্বৈরাচার এরশাদের পতন ঘটেছিল এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। আজকের যে প্রেক্ষাপট, সেই আন্দোলন সেই সংগ্রাম করতে গিয়ে আজকে দেখুন আপনারা ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আলী গুম হয়েছে, প্রধানমন্ত্রীর কাছে তার পরিবার গিয়েছে, আপনি গুম খুনের কথা বলেছেন, এবং পরিণত অনেক প্রায় কয়েকশো ছাত্র নেতা ছাত্র গুম হয়েছে, খুন হয়েছে। কারা করলো? চৌধুরী আলমকে কারা করলো? নিশ্চয়ই আজকের যেটা মান্না ভাই একটু আগে বললেন যে লেখক মুস্তাক, আজকে কেন তাকে হত্যা করা হলো পরিকল্পিতভাবে, কেন আজকে আপনার নাসিরউদ্দিন পিন্টুকে জেলখানায় হত্যা করা হলো, এভাবে কিন্তু এই সরকার যেমনি ভাবে আমার বলতে হয় আজকে 1972 থেকে 75 মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে সেদিন পার্লামেন্টে গিয়ে বলেছিল যে সিরাজ শিকদার আজ কোথায়, সেই সিরাজ শিকদারকে কিন্তু এভাবে গুম করা হয়েছিল, হত্যা করা। সেই প্রেক্ষাপট সেই পর্যায়ে আজকে চলছে। আপনি বলবেন জাতীয় নির্বাচনের কথা, এই নির্বাচন কিভাবে হলো? আগের দিন রাত 30শে ডিসেম্বর 2018 সালে নির্বাচন, তার আগের দিন নির্বাচন হয়ে গেল 29 তারিখ। ঠিক আজকে যে আমার সামনে ভিবি বসা আছে নূর, আমার অত্যন্ত আদরের ছোট ভাই, তার ভূমিকা দেখে আমি তার প্রশংসা করি এবং মান্য ভাইও প্রশংসা করেছেন। এই নূর আজকে ভিবি হতে পারতো না। কুয়েটপট্টি হলে আগের রাতে সে বাক্স ভরে তার বিরুদ্ধে সে ছাত্রলীগের প্যানেলের পক্ষে ভোট দিয়ে সেখানে বাক্স বুঝাই করে নিয়ে গিয়েছিল। সেদিন কুয়েটপট্টি হলে ছাত্রীরা যদি তারা প্রতিবাদ না করতো, নূর ভিপি হতে পারতো না। এবং এভাবে জাতীয় নির্বাচন যে প্রেক্ষাপটে হয়েছে আগের রাতে, ঠিক ডাকসু নির্বাচনটাও আগের রাতে ভোট দিয়ে সেটা করতে চেয়েছিল এবং সেই প্রেক্ষাপট চলছে আজকেও জাতীয় পর্যায়ে যেভাবে চলছে, যে নির্বাচন চলছে,
এই নির্বাচন কোনো নির্বাচন নয়। অতএব এই সরকার অগণতান্ত্রিক, এই সরকার ভোট ডাকাতির সরকার, এই সরকার অবৈধ সরকার, এই সরকার জনগণের ভোটের মাধ্যমে সরকার নয়। অতএব এই অবৈধ সরকার আজকে যে কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে, যে কাউকে খুন করতে পারে। নূর কতবার আহত হয়েছে, আমরা কতবার আহত হয়েছি, এবং এই মান্না ভাইয়ের উপর কিভাবে লাঠিচার্জ করা হয়েছে, কিভাবে তাকে আক্রমণ করা হয়েছে। মান্না ভাই আজকে সত্য কথা বলে, সঠিক কথা বলে, ডাকসুর সাবেক ভিপি, আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু আজকে মান্না ভাইয়ের উপর দেখেন কতদিন জেলে ছিল, তাকে গুম করা হয়েছিল। উনি কোথায় ছিলেন আমরা জানি না। 3 দিন 2 দিন পর্যন্ত তার খোঁজে সারা জাতি হতাশ ছিল যে কোথায় মান্না ভাই। ঠিক এভাবে অনেকের খোঁজ খবরই নেই আজকে। এই সরকার এই প্রেক্ষাপটে এটাই তারা বেছে নিয়েছে, গুম খুন হত্যা। কথা বলতে পারবে না সাংবাদিক, কথা বলতে পারবে না। আজকে সাগরণী কোথায় সাংবাদিক, তাদের কথা কেন বলা হচ্ছে না, তাদের রিপোর্ট কেন বের হচ্ছে না, তাদের প্রতিবেদন সঠিকভাবে কেন দেওয়া হচ্ছে না। সেদিন তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল 48 ঘন্টার মধ্যে বিচার হবে, 48 ঘন্টার মধ্যে খুনিদেরকে ধরা হবে। কোথায় আজকে সেই তাদেরকে ধরতে পারেনি। অতএব এই পর্যায়ে এই প্রেক্ষাপটে বর্তমানে যে ছাত্র সমাজ আজকে লেখক মুস্তাকের জন্য যে সকল ছাত্র নেতারা কর্মসূচি গ্রহণ করেছে, আমি তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এভাবে ছাত্র সমাজ কি আজকে রাজপথে এসে ওই যে মান্না ভাই বলেছেন এখন ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হতে হবে এবং সকল ছাত্র সমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে আজকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। এই স্বৈর শাসক, এই চেপে বসা জগদ্দল পাথরের মতো অবৈধ ভোট ডাকাতির সরকার, অনৈতিক সরকারের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করে তাদের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই হবে ছাত্র সমাজের মূল লক্ষ্য। এবং ছাত্র সমাজকে সেভাবে রাজপথে নামলে অবশ্যই আমরা এর ফলাফল পাবো ইনশাল্লাহ। কিন্তু সেটি কিভাবে আদায় করা সম্ভব, ছাত্রদেরকে কি করে রাস্তায় নামতে সহযোগিতা করা, সাহস যোগানো, পাশে থাকা, যেটি আপনি বলছিলেন যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আপনাদের পাশে পেশাজীবী জাতীয় নেতৃবৃন্দ সবাইকে পেয়েছেন। নিশ্চয়ই সে বিষয়ের পরের বার আপনার থেকে আরো বিস্তারিত শুনবো। এ পর্যায়ে আমি ডাকসুর সদ্য বিদায়ী ভিপি নুরুল হক নূর, আপনি আপনার অগ্রজ দুজন ছাত্র নেতা, অত্যন্ত জনপ্রিয় এবং কিংবদন্তি তুল্য দুজন নেতা মান্না ভাই এবং আমান ভাইয়ের কথা শুনলেন। আপনাকে আমরা পছন্দ করি একটি বিশেষ কারণে, সেটা হচ্ছে আপনার সাহস। এই গুম খুনের রাজ্যে আপনি সকালে দাঁড়ান, আক্রমণের শিকার হন, আক্রান্ত হন, মায়ের খান, আবার বিকালে দাঁড়ান, বিকালে আক্রমণের শিকার হন, আবার পরের দিন সকালে দাঁড়ান। আপনি হাল ছাড়েননি। এই যে আপনি হাল না ছেড়ে পারছেন, বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে না থেকেও অন্যান্য সংগঠন তারা কি করলে এগিয়ে আসতে পারে বা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা যায় এই যে এই ফ্যাসিবাদ সরকারের পতনের জন্য, সে বিষয়ে আপনার মতামত? তবে আমি অনেক শ্রদ্ধা জানাই এই বাংলাদেশের ছাত্র রাজনীতির জীবন্ত কিংবদন্তি দুজন আলোচক এখানে আছেন, আমাদের শ্রদ্ধেয় মাহমুদুর রহমান মান্না ভাই এবং আমানুল্লাহ আমান ভাই। তারা ওই ডাকসুর পরে যদি রাজনীতি নাও করতো, তাও বাংলাদেশের ছাত্র রাজনীতি না, বাংলাদেশকে নিয়ে ইতিহাস লিখতে গেলেও মাহমুদুর রহমান মান্না কিংবা আমানুল্লাহ আমানের নাম চলে আসবে। আর তাদের অনুজ হিসেবে তাদের সাথে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগছে। এখন তারা মান্না ভাই নিজে একটা দল করছেন, আমানুল্লাহ ভাই বাংলাদেশের বড় একটি দল, জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করেন। কিন্তু তাদের স্ব জায়গায় ছাত্র জীবনে তারা যে ভূমিকাটি রেখেছিলেন সেটি দলমত নির্বিশেষে এই জাতির জন্য একটা অনস্বীকার্য হিসেবে তখন বিবেচিত ছিল। যেমন যে আমি আমানুল্লাহ ভাইয়ের আমানের কথা ধরে একটু যদি বলে, আমান ভাই একটু ইঙ্গিত দিয়েছিলেন, ক্লিয়ার করেন নাই, কারণ ক্লিয়ার করতে অনেক সময়ের দরকার হতো। যে 82 সাল থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হলেও আপনার সেটার একটা পরিণতি হয়েছিল কিন্তু 90 সালের দিকে, এবং এই আন্দোলনকে বিভিন্ন ভাবেই বানচাল করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি কাজ করেছে। কারণ আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে দেখেছি, আমরা যখন সেই কোটা সংস্কার আন্দোলন করি, সেক্ষেত্রে আপনার ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থা কিভাবে একটা আন্দোলনকে ম্যানিপুলেট করে, কিভাবে একটা আন্দোলনের
আপনার রাইজিং কে নষ্ট করে দেয়, কিভাবে শিক্ষার্থীদেরকে ডিমোটিভেট করে দেয়, কখনো ডেকে নিয়ে কখনো হুমকি দিয়ে। এগুলো বিশেষ করে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে দেখতে দেখতে তখন আমার সহ আমার যারা সহযোদ্ধা রয়েছেন, যাদের নিয়ে আমি ছাত্র অধিকার পরিষদ করি, দেখেছি তারাও সবাই একটা জায়গায় আপনার একমত যে আসলে আমরা যে কাজগুলো করছি সেটি ছাত্রদের জন্য। সুতরাং এখানে আমরা অন্যায় কিছু করছি না যে আমার সরকারের কথা মেনে নিতে হবে, আমার ডিজিএফআই কিংবা এনএসএ এর চাপ প্রয়োগে আমার থেমে যেতে হবে। কারণ আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম ছাত্র সমাজের মেধার মূল্যায়নের দাবিতে, আমরা নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম আমরা সড়ক চলাচল নিরাপদ করার জন্য, কারণ এই সড়কে তো সরকারি দল বিরোধী দল সবাই তো চলবে। সুতরাং এখানে তো আমাদের অযৌক্তিক কোনো দাবি দেওয়া নেই। কিংবা কিছুদিন আগের ঘটনা দেখেন, আমরা আন্দোলন করেছি যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে, যে মান্না ভাই একটু টাচ দিয়েছিলেন যে পানের দোকান, চুনের দোকান, হাট বাজার, লঞ্চ, বাস, ট্রেন সমস্ত পাবলিক পরিবহন চলছে, সেখানে কেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না? পৃথিবীর কোন দেশে দীর্ঘ 1 বছর এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকেনি। আমরা সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলন করেছি। যদি আমরা দাবি জানিয়েছিলাম যে এই ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের শুরুর দিকে যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়, সেখানে আজকে আমি একটা নিউজ দেখলাম যে শিক্ষামন্ত্রী বলছেন যে 30শে মার্চ সম্ভবত খুলে দেবেন, তাও তারা 1 মাস লেট করবেন। মানে আমার ব্যক্তিগত একটা উপলব্ধি যে ধরেন বর্তমান সরকার তো দীর্ঘদিন ধরেই হচ্ছে অগণতান্ত্রিক ভাবে এক প্রকারের গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রের উপরে প্রভাব খাটিয়ে ক্ষমতায় আছে এবং বিদেশি কিছু অপশক্তির প্রশ্রয়ে। সে কারণে তারা এখন বর্তমানে তাদের যে অবস্থা, চতুর্দিক থেকে যে তাদের মুখোশগুলো উন্মোচন হয়ে আসছে, যে কিছুদিন আগে আপনার বিবিসি, ফক্স, সিএনএন এর পরে প্রথম সারি একটা মিডিয়া আল জাজিরা যেভাবে বর্তমান বাংলাদেশকে ডিসক্রাইব করলো যে মাফিয়া স্টেট হিসেবে, এই যে চরিত্রগুলো বা এই যে চিত্রগুলো সরকারের হাই অফিসিয়ালদের করাপশন, পাওয়ার অ্যাবিউজ কিংবা রাষ্ট্রকে বিকিয়ে দেওয়ার জন্য যাদের সাথে কূটনৈতিক সম্পর্ক নাই, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কাছ থেকে আপনার ডিভাইস কেনা অর্থাৎ বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা গোপনে গোপনে, এই যে ক্ষমতায় থাকতে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে, এগুলো কিছুটা হলেও ছাত্র সমাজের মনে আপনার একটা উদ্বেগের তৈরি করে। যে কারণে আমার মনে হচ্ছে যে সরকার আসলে নিজেদের এইসব চেহারাগুলোতে যেন জনগণের একটা প্রতিক্রিয়া, ছাত্রদের একটা আন্দোলন গড়ে না ওঠে, সে কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখছে পরিকল্পিতভাবে। কারণ 1 বছর কোন দেশে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকেনি। এখন আপনি যেটা আমাকে বলেছেন যে আসলে আমি দাঁড়িয়ে থাকি এই সময়ের মধ্যে, কিংবা মান্না ভাই একটা কথা বলেছেন যে যৌবনের একটা ধর্ম আছে। দেখেন এখন আমি মনে করি আমার তো পাওয়ার কিছু মোহ নাই, কারণ আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একটা দেশকে তৈরি করেছে। একটা দেশ একটা বিশ্ববিদ্যালয় নেই, এই বিশ্ববিদ্যালয় একটা দেশকে তৈরি করেছে। এবং মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ নিয়ে আজকে গর্ব করা হয়, রাজনৈতিক দলগুলো টানাটানি করে, সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের রচয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। জাতীয় নেতৃবৃন্দের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই তখন সেই কলা ভবন থেকে আপনার স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল জাতীয় নেতৃবৃন্দের আগে। ঠিক ওই সময়ের সমস্ত আন্দোলনগুলো একটা জাতি সত্তাকে কেন্দ্র করে আন্দোলন ছিল, যে কারণে ছাত্ররা দলমত নির্বিশেষে কে বলেছে, কোথায় ডাক দিয়েছে সেটা হিসাব করেনি। কখনো ভাসানীর ডাকে, কখনো শেখ মুজিবুর রহমানের ডাকে, কিংবা যারাই ডাক দিয়েছেন জাতীয়তাবাদের প্রশ্ন, এই অঞ্চলের মানুষের অধিকারের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ ছিলেন। কিন্তু আজকের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। কিন্তু তারপরেও আমি মনে করি যে এখন যে প্রেক্ষাপটটা রয়েছে সেটিও আমাদের একটা জাতিসত্তার অনেকটা প্রশ্ন। কারণ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, সাম্য, মানবিক মর্যাদার, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করব, সেই গণতান্ত্রিক রাষ্ট্র আজকে একটা সংকটের মুখে পড়েছে, গণতন্ত্র আজকে একটা সংকটের মুখে পড়েছে। কাজে আজকের দিনেও ছাত্র সমাজ হয়তো একটু সময় লাগতেছে, কিন্তু মান্না ভাই যেটা বলছেন আমি সেটাই বলছি যে এই ছাত্রদের দ্বারাই হচ্ছে এই সময় থেকে উত্তরণ ঘটবে। যেমনটি আমান ভাইরা ধরেন ৭১-এর পরে ৬২ কিংবা ৬৯-এর তো একটা হিস্ট্রি রয়েছে। ৭১-এর পরে ছাত্র আন্দোলনের আপনার বলতে গেলে আপনার সবচেয়ে বেশি ইতিহাস কিংবা গৌরবোজ্জ্বল ভূমিকা হচ্ছে এরশাদ পতনের আন্দোলন। কারণ সেই সময় এরশাদের যে সামরিক শাসন ছিল সেই শাসন কেউই মেনে নেয়নি, জাতির প্রয়োজনে ছাত্ররা এগিয়ে এসেছে। আজকের এই বর্তমানের যে বিনা ভোটের সরকার আপনার বিদেশি অপশক্তির কে আপনার আশ্রয় করে
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্য যে কাজগুলো করছে, সীমান্তে অপর একটা দেশকে রাডার বসাতে দিচ্ছে, বাংলাদেশের মধ্যে দিয়ে অন্য একটা দেশের অস্ত্র মাদক চালানোর জন্য আপনার সীমান্ত খুলে দিয়েছে, এবং সেটার সমালোচনা করতে গিয়ে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে মৃত্যুবরণ করতে হয়। আপনি দেখেন ওই সময় কিন্তু সারা দেশের ছাত্ররা রাজপথে নেমেছিল, কিংবা কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, তার আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলন, দেখেন এইসব আন্দোলনগুলোতে কিন্তু ছাত্রদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমি মান্না ভাইয়ের মতো যেটা বলতে চাই যে ছাত্র রাজনীতি এ সময় চলছে, হয়তো মানুষ বা জাতি এই সংকটে যে ভূমিকাটা আশা করছে সেটি আমরা ছাত্র সমাজ নিতে পারছি না, এটা ঠিক। কালকে দেখেন, গতকালকেও আপনার পুলিশের সাথে এই যে কারাগারে যে লেখক মোস্তাককে হত্যা করেছে, এটি যদি আপনারা বলেন যে এটি মৃত্যু, এটি একটি ভুল, তাকে হত্যা করা হয়েছে, আমি আমান ভাইয়ের সাথে একমত। যেমনি ভাবে সাবেক ছাত্র নেতা নাসির উদ্দিন পিন্টুকেও আপনার হত্যা করেছিল কারাগারে, কারণ এই সরকার ভিন্ন মতের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য এই কাজগুলো করছে। যেহেতু ধরেন এখন রাজনৈতিক ভাবে রাজনৈতিক দলের নেতা কর্মীদের মামলা হামলা গুম খুন করে আপনারা একটা পর্যদস্ত করে রেখেছে, এখন আমরা যারা স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তারা যখন লেখালেখি করছি, প্রতিবাদ করছি, কোথাও জড়ো হচ্ছি, এখন তাদেরকে তো রাজনৈতিক দলের নেতা কর্মীদের মতো ওইভাবে গুম খুন করে আসলে রাখতে পারে না, যেটা সাংবাদিক কাজলের ক্ষেত্রে হয়েছে। ভারতে আপনার এখান থেকে তুলে নিয়ে ভারতের ওপার ফেলে দিয়েছিল, ভারতের ওপার কিভাবে আপনার সীমান্ত পার হলো চিন্তা করতে পারেন। তারপরও তাকে কিন্তু গুম করে, ইলিয়াস আলীর মতো একেবারে গুম করে রাখতে পারে নাই, চৌধুরী আলমের মতো একেবারে গুম করে রাখতে পারি। ঠিক এই কারণে একটা সিভিল, কিন্তু তারা দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করতে সক্ষম হয়েছে এবং সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, গুমোট আতঙ্ক, এটা সত্য। নূর, আপনি চমৎকার বলেন, আমরা পরে আপনার বিশ্লেষণ, আমি 30 সেকেন্ডে আমার কথাটা আমি কনক্লুশন টানছি যে এই যে সিভিল সোসাইটির মধ্যে একটা ভয় আতঙ্ক তৈরি করছে, কিন্তু আপনি যদি দেখেন এই সময়ে ধর্ষণের বিরুদ্ধে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে, কিংবা বিভিন্ন জাতীয় সংকটকে কেন্দ্র করে ছাত্ররা দাঁড়ানোর চেষ্টা করছে। সুতরাং ছাত্র আন্দোলন থেমে নেই, ছাত্রদের সংগ্রামও থেমে নেই। সামনের দিনে যেমন আমান ভাইরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, আমিও মনে করি যে আজকে জাতির এই সংকট থেকে উত্তরণের ছাত্র সমাজও একটা বিষয়কে কেন্দ্র করে একটা সার্টেন সময়ে অন্তত একটা ঐক্য গড়ে উঠবে, আমরা সেই আশায় আছি। নিশ্চয়ই আমরা সেই আশায় থাকবো এবং এর বাস্তবায়নে এদেশে আমরা দেখবো, সেই প্রত্যাশা রাখি। মান্না ভাই, আপনার ছাত্র রাজনীতি করার অভিজ্ঞতা, কিংবদন্তি তুল্য ভূমিকা, আপনার যে স্বচ্ছ কাজ এবং বক্তব্য এদেশের বিপুল সংখ্যক মানুষ আন্দোলিত হয়, পছন্দ করে, এমনকি ছাত্র রাজনীতি নিয়ে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটা বইও আছে। আমি যদি দর্শকদের সেই বইটি একটু দেখাই, যে বাংলাদেশের ছাত্র রাজনীতি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। ইতিমধ্যে আপনাদের তিনজনের কথাই আমরা ছাত্র রাজনীতির অতীত গৌরবের কথা শুনেছি, আমরা বর্তমানের কিছুটাও শুনেছি। এখন আপনি যদি একটু বলেন যে ছাত্র রাজনীতি এক সময় 90-এর ছাত্র ঐক্য হয়েছিল, সব দল এক প্ল্যাটফর্মে এসেছিল, এখনকার প্রেক্ষাপটে এই ছাত্রদের ঐক্যবদ্ধ করে একটা স্বৈরাচার বিরোধী কার্যকর আন্দোলন গড়ে তুলবার জন্য কি করা যেতে পারে, বা আপনার পরামর্শ কি অভিভাবক হিসেবে, এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ আপনি কি দেখেন? সায়ন্ত, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। মানে প্রশ্নটা এমন করেছেন যে আমি এই রকম একটা বিষয়ের উপরই কথা বলতে চাচ্ছিলাম। যেরকম আপনি প্রশ্ন করেছিলেন এখন আন্দোলনে কিভাবে করা উচিত, কৌশলটা কি হওয়া উচিত, আমি ওটা বলবার চেষ্টা করবো। তার আগে একটু বলি, আপনি যে বইটা আমার দেখালেন এটা ঠিক আছে, কিন্তু এটা হলো ফার্স্ট এডিশন। আমি এই বইটা আরো লিখেছি এবং এরপরে সেকেন্ড এডিশন বের করেছি। আমার কাছে যেটা, আমি বাসায় আছি এই জন্য বইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো তার সেকেন্ড এডিশন। আমার ইচ্ছা ছিল যে এটার পরবর্তী সংস্করণ গুলো করবো, কিন্তু ওই সময়টা আমি পাইনি। এর মধ্যে অন্য লেখালেখি কিছু করেছি এই জন্য, না হলে ছাত্র আন্দোলন আমার জীবনের ভাই, আপনার এই বইটা লেখা আছে এটা তৃতীয় সংস্করণ, তৃতীয়, থার্ড এডিশন, তারপরে সংস্করণ, এটা থার্ড এডিশন, এটা হলো তার পরের সংস্করণ। আমি যেটা দেখালাম এটা হলো তার বর্ধিত সংস্করণ। আচ্ছা, আমি আমার কথায় আসি। মানে প্রশ্নটা সুন্দর করেছেন। কেমন ধরেন, আমরা যদি ইতিহাসটা দেখি 52 থেকে উল্লেখ করবার মতো যতগুলো বড় ছাত্র আন্দোলন হয়েছে সবগুলো ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন। মানে 52-এর কথা তো সবাই আমরা পড়েছি, বিশেষ করে বদরুদ্দীন উমর
ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতির উপর যে দুটো প্রামাণ্য বই লিখেছেন, আমি ইউরোপের ধরেন যে চার্লস বেটলহাইম কিংবা সম্পিটার যেরকম গবেষণামূলক ইভেন্টের উপরে গবেষণা করে করে বই লিখেছেন, এই বইটা সেই রকম, এবং তার মধ্যে খুবই স্পষ্ট আছে যে ঐক্যটা কত বড় কাজে লেগেছে এবং সেই ঐক্যটা কিরকম করে গড়ে উঠেছিল এবং সেটা কিভাবে সমস্ত ছাত্রদেরকে এই আন্দোলনের মধ্যে টেনে এনেছিল। যদি আপনি ধরেন এরপরে ৬২তে যে পাকিস্তান দেশীয় খ্রিস্টান আন্দোলন হয়েছিল সেটার দিকে দেখেন, ওটা তো ধরেন স্কুলের ছাত্রদের আন্দোলন, কিন্তু তারপরেও ওটার পেছনে একটা বড় ঐক্যবদ্ধতা কাজ করেছিল সারা দেশের মধ্যে। ৬০-এর দশক জুড়ে যে আন্দোলনটা আমাদের দেশে হয়েছে, শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন বা শিক্ষার আন্দোলন, যেটা পরবর্তীতে ৬ দফার আন্দোলনের সাথে ১১ দফার আন্দোলনের সাথে গিয়ে মিশেছে, সেটাও একটা ঐক্যবদ্ধতার মধ্যেই শুরু হয়েছিল। তখন পর্যন্ত হয়তো সেরকম ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়নি, আন্দোলন চলতে চলতে তার মধ্যেই ছাত্র ইউনিয়ন ভেঙেছিল, কিন্তু তারপরেও কিন্তু আন্দোলনটা ঐক্যবদ্ধতা জায়গায় গেছে এবং এর মাঝে উঠতি পড়তি আছে। বাংলাদেশের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য যে ছাত্র আন্দোলন সেটা হলো ৬৯, এটা আমি মনে করি প্রায় নির্দ্বিধায় স্বীকার করা চলে। আমাদের জাতীয় জীবনে এখন সবচেয়ে প্রভাব বা ছায়াটা লক্ষ্য করি আমরা ভাষার উপরে, ভাষার আন্দোলন, সেটাও প্রধানত ছাত্র আন্দোলন ছিল, পরবর্তীতে আরো ব্যাপক আকার ধারণ করেছে। আমাদের এই যে ৬৯ আন্দোলন সেটাও ছিল শুরুতে ছাত্র আন্দোলন এবং শেষ পর্যন্ত সেটা জাতীয় আন্দোলনের সাথে মিশেছে। এইটার ঐক্যের একটা কথা আমি বলবো, যেটা আমি মনে করি নূরের জন্য, এখন যারা আন্দোলন করছেন, যারা ভবিষ্যতে আন্দোলন করবেন, ছাত্রদের মধ্যে আন্দোলনে যুক্ত হবেন, তাদের প্রত্যেকের জন্য দরকার। সব ছাত্র নেতা মিলে বসেছেন, বসে এখন আলোচনা করছেন আমরা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ, আমাদের একটা কর্মসূচি রাখবে। তো সবাই আলাপ আলোচনা করবে, পরে ছাত্রদের যত দাবি দেওয়া আছে সেগুলো বিড়ে বিড়ে যারা সুযোগ পাবেন, এখন আপনারা গুগলে যান কিংবা সার্চ দিয়ে তো সবাই ১১ দফা গুলো পাবেন, আমার বইয়ের মধ্যে ১১ দফার কথা লেখা আছে, সবই আছে। কিন্তু ছাত্রই তখন বললো যে কিন্তু আমাদের ৬ দফা তো দিতে হবে। ৬ দফা তখন একটা পপুলার ইস্যু, বাংলাদেশের বাগড়া কাটা হয়ে যাচ্ছে, এবং ৬ দফাকে রাখতে পেতে এতগুলো দফা লেখা যাবে কেমনে? আলাপ আলোচনার পরে তারা স্থির করলেন ৬ দফা তারা নেবেন। খেয়াল করবেন, ছাত্র আন্দোলন মানে ছাত্র ইউনিয়ন সহ যারা বাম আন্দোলন করতেন তারা প্রথম দিকে ৬ দফাকে সিআই এর দলিল, সিএর দালালি বেলাবাগ কথাবার্তা বলেছেন এবং বিভিন্ন জন বিভিন্ন রকম করে ৬ দফা আন্দোলন সম্পর্কে কথাবার্তা বলেছেন, নির্বাচন নিয়ে কথাবার্তা বলেছেন পরবর্তী সময়। কিন্তু তারা একটা জায়গায় এসেছেন, তারা মনে করেছেন যে যেহেতু সমগ্র জাতির দাবি হয়ে গেছে, এইটাকে একটা দাবির মধ্যে সন্নিবেশিত করো। অতএব ৬ দফা পুরোটাই একটা দাবির মধ্যে সন্নিবেশিত করে তারপরে তারা মাঠে নেমেছেন। বাংলাদেশে বিশেষ করে ঐক্যবদ্ধ আন্দোলনের এত শক্তি যে 2+2 is never only 4, it may be 5, it may be 44, it may be even 440। মানে এরশাদের বিরুদ্ধে যখন 15 দল এবং 7 দল গঠিত হলো, জামাত আলাদা থাকলেও কিন্তু সাথে থাকলো, কিরকম করে? যুগপৎ আন্দোলনের ধারায় সমগ্র জাতি ঐক্যবদ্ধ হলো। পরাজয় তার কপালে লেখা হয়ে গেছে, হয়তো সেটা বাস্তবত ঘটতে সময় লেগেছে। আমি এখন বলতে চাই, এই সরকারের পাপের ভাড়া এতই বোঝায়, ওর পতনের ইতিহাস লেখা হয়ে গেছে, তার কপালে পতনের তিলক আঁকা হয়েছে। সময়ের ব্যাপার, কদিনে পারবেন, কবে পারবেন, কিন্তু মানুষ কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় থাকাকালে এইরকম ঘৃণা করে আমি আগে দেখিনি, এখন যেটা দেখছি। ধরেন ঠিক আজকের পরিস্থিতি যদি দেখেন, তাহলে যেরকম করে মুশতাক, কোন বিখ্যাত লোক নয়, মুশতাক দুটো খুব বড় বড় কাজ করেছিলেন, যে কুমির চাষ করেছেন উনি, একমাত্র মানুষ। আর হচ্ছে অনেকেই জানেন না উনি এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন, কোন দল করতে আমি জানি না, আমি এটা খোঁজ করে বের করেছি। এবং উনি লিখতেন, সুন্দর সাহসী লোক ছিলেন। প্রথম দরকার আজকের আন্দোলন করবার জন্য সেটা হলো সাহস। ওই হিন্দি সিনেমাতে ডায়লগ দেয় মাঝে মাঝে, যে ডর গিয়া সমঝো ও মর গিয়া। বাংলা করেছেন, ভয় পেলেন তো হেরে গেলেন, আর সাহস করলেন তো বাংলাদেশ আপনার। এইরকম করে যারাই ভয়কে জয় করে সামনে দাঁড়াতে পারছে, তাদেরকে ওরা আর জয় করতে পারছে না। আমি ঠিক স্বীকার করছি, আমি কিন্তু কোনো সাহসী লোক নই,
কিন্তু এখন আমাকে ধরে নিয়ে গেছে, গুম করে রেখেছে, বাইরে খবর দিচ্ছে না, আমি তো জানি না। কিন্তু ওই কারা প্রকোষ্ঠের মধ্যে অথবা অন্ধকার ঘরে আমি জানি না কোথায় আছি, এটা সবসময় মনে করেছি। যেদিন বেরোবো, মানে একদিন তো বেরোবই, আমি এদের সঙ্গে কোনো আপোষ করবোই না আর কখনো। এটা এই জন্য বলছি, রাজনীতিতে আপোষ অনেক কিছুর পরে করে। ম্যান্ডেলা কত বছর জেল করেছেন, তারপর আপোষ করেছেন। কিন্তু এত অমানবিক যারা হয় এবং ক্ষমতাটাই যখন অন্যায় করে নিয়েছে, তখন তার বিরুদ্ধে লড়াইটাই হলো শেষ কথা। এটা আজকের ছাত্র যুবকদের বুঝতে হবে, এটা বুদ্ধিজীবীদের বুঝতে হবে, এটা শিক্ষক, অধ্যাপক, উকিল, আইনজীবী সবাইকে বুঝতে হবে যে এটা জনগণের অধিকার প্রস্তুতকারী, তার বিরুদ্ধে লড়াই করব, এটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত। এবং এই জন্য যে বিপদই আসুক সেই সাহস করব। মোশতাক তো রাজনীতি করতেন না, জীবন দিতে হয়েছে। আর আমি, আমার, নূর, তিনজনই শুধু রাজনীতি করছি তা না, রীতিমতো প্রতিবাদের রাজনীতি করছি। ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের জীবন তো যায়নি, তো আমরা লড়াই করবো না কেন? আমরা মোশতাককে দেখে তো সাহস পেতে পারি। মোশতাক আমাদের জন্য আরো বাতিঘর হতে পারেন, যেন আমরা সাহস করে নিশ্চয়ই সামনের দিকে লড়াই করতে যাব। এইটা হলো এক নাম্বার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনার একটা ত্যাগের মানসিকতা থাকতে হবে। এবং এই ত্যাগ বলতে আমি কিন্তু কেবল পদ অর্থ বলছি না। পদ অর্থের লোভ তো থাকলে মানুষ আসলে বড় হতে পারে না। মানুষ একটা কমফোর্ট চায়, স্বাচ্ছন্দ্য চায়, সেটা সবাই চাইবে। কিন্তু অতি লোভ করলে শেষ পর্যন্ত তাঁতি নষ্ট হয়। একটা পুরনো প্রবাদ, বহু জায়গায় আমরা দেখেছি। ওইটা করা যাবে না। ছাত্রদের কখনো ওইটা ছিল না, কিন্তু বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছে, তারা কেবলমাত্র ক্ষমতাতে যারা ম্যাটার করে, ক্ষমতায় যারা চ্যালেঞ্জ হতে পারে, ক্ষমতায় যারা বিপদ করতে পারে, সেটা যেই হোক, প্রশাসনের লোক হোক, অন্য যে কোনো জায়গার লোক হোক, পেশার লোক হোক, ছাত্র হোক, তাদেরকে কলুষিত করতে, তাদের চরিত্র হরণ করতে, তাদের বিরাজনীতিকরণ করবার জন্য সব রকম চেষ্টা করছে। ওর বিরুদ্ধে দৃঢ় থাকতে হবে। আর সবশেষ কথা আমি বলবো, এখন যারা যারাই আন্দোলন করবেন, তাদের মন উদার হতে হবে। কারণ সামনে একটাই কথা, এই সিন্দাবাদের দৈত্যকে ঘাট থেকে নামাতে হবে। এবং সেই জন্য অন্য ইস্যু তোলার দরকার নেই। আমি একটা কল্যাণ রাষ্ট্র চাই, আপনারা একটা জাতীয়তাবাদী রাষ্ট্র চান, মিস্টার তমিজারি তিনি গণতান্ত্রিক রাষ্ট্র চান, অথবা আরেকজন ইসলামিক রাষ্ট্র চান। যিনি যেরকম রাষ্ট্রই চান, ততক্ষণ পর্যন্ত সিন্দাবাদের দৈত্য না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো চাওয়াই পাওয়াতে পরিণত হবে না। অতএব ওই জায়গাতে আপনাকে এক হতে হবে। বেগম জিয়ার মতো নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, 2 কোটি টাকার একটা মামলা দিয়েছে। সেই মামলাও প্রমাণিত নয়, উনি চুরি করেননি, ব্যাংকে রেখেছে অন্য একটা অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্ট 2 কোটি টাকারটা 8 কোটি হয়েছে, তার এখন 15 বছরের সাজা। আর 2000 কোটি টাকা লোপাট করে বিদেশ পাচার করবার পরে সেটা কিছু হয় না। আর প্রধানমন্ত্রী বলেন যে একটা টেলিভিশন, একটা সেন্টারকে কি বলে, অতি কিছু যায় আসে না। তার মানে ওনারা কিছু কেয়ারই করে না, ভোটই লাগে না, কেড়ে নিয়ে যায়, রাত্রেবেলা ডাকাতি করে নিয়ে যায়। সেই কারণে আপনাকে বুঝতে হবে, ভোটের রাজনীতি, আমি বলি পুতু পুতু করে রাজনীতি কোনো কাজ দেবে না আপনাকে। আপনাকে লড়াইটা করতে হবে, আপনাকে বলতে হবে তুমি জবরদখলকারী, তুমি অবৈধ, তোমার ক্ষমতায় থাকার অধিকার নাই, ওকে তুমি যাও। ও আমাকে একটা চড় দিয়ে দেবে, এটা এত বড় কথা বলিস? আমি চড় খেয়ে পাল্টা যদি দিতে না পারি, চুপচাপ গালটা ঘষতে ঘষতে আসবো। কিন্তু আমি মনে মনে শপথ দেবো, আমি যদি কোনোদিন পারি তাহলে তোমাকে পাল্টা চড় দেবো। আর যদি চড় না দিই, তুমি নিজে নথি স্বীকার করো, মাপ চাও, তোমাকে মাফ করবো কিনা জানি না, কিন্তু গদি থেকে তোমাকে নামিয়ে দেবো। এইটুকু দৃঢ়তা নিয়েই আমাকে সামনের দিকে সবাইকে এগোতে হবে। আমি মনে করি যে এই রকম করে সবার মধ্যে এই চেতনা যদি আমরা তৈরি করতে পারি, ঐক্যবদ্ধতাটা আসে, ঐক্য মানে হলো সরকারের বিনাশ, এটাই হলো সত্যি। সেই দিকে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। নিশ্চয়ই মান্না ভাই, আপনার এই উদ্দীপনা সবার মধ্যে ছড়িয়ে পড়বে, সেটা আমরা আশা করি। অনেক ধন্যবাদ। আমানুল্লাহ আমান ভাই, মান্না ভাই যেটি বলছিলেন যে ছাত্রদেরকে এগিয়ে যেতে, স্বৈরাচারকে বিদায় দিতে তাদের গুরুত্বপূর্ণ যে উপাদান, যে বিষয়গুলি তাদের থাকতে হবে, সাহস, ঐক্য, ত্যাগ। কিন্তু এর পাশাপাশি আর একটা জিনিস আমার জানার আগ্রহ, যে একটু নেতৃত্ব শুধু ছাত্রদের মধ্যেই নয়, জাতীয় পর্যায়ের নেতৃত্বের সঙ্গে তাদেরকে এগিয়ে নেবার যে প্রক্রিয়া, সেই ক্ষেত্রে বাংলাদেশের ছাত্র রাজনীতি অতীতের বিষয় তো আছেই, সাম্প্রতিক কালেও ইভেন 111 সরকারের বিরুদ্ধে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে। এই নুরুল হক নূর তাদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন করেছে। সড়কের দাবিতে স্কুল কলেজের কোমলমতি ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং সফল হয়েছে অনেকখানি, যদিও তারা বিপদে পড়েছে। ধর্ষণ বিরোধী মুভমেন্টেও নেমেছিল, এখন মোস্তাক হত্যা, এরকম অসংখ্য বিষয়ে নেমেছে। কিন্তু দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে দেশের অভিভাবক যারা বা বিভিন্ন,
তাদের যে এইখানে সহযোগিতা দরকার, এদেরকে বিপদে পাশে দাঁড়ানো দরকার, সেই বিষয়গুলো কিভাবে রাজনৈতিক দল করতে পারে? আপনি একটি বড় রাজনৈতিক দলের নেতা, শুধু ছাত্র নেতাই ছিলেন না, এখন বড় রাজনৈতিক দলের নেতা, আপনার মতামত। ধন্যবাদ জনাব ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনি অনেক মানে এত ভিতরে ভিতরে গিয়ে আপনি প্রশ্ন করছেন। আপনি অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান, কারণ আপনার জ্ঞানের প্রশংসা করতে হয়। কারণ আপনি নিজে যেভাবে আজকে দেশের জন্য, জাতির জন্য, আজকে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন বিএনআরসির পক্ষ থেকে আজকে যে আয়োজনটা আপনি করেছেন, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। কারণ এই সাবজেক্ট নিয়ে, এই বিষয় নিয়ে আজকে 3 জন ভিপিকে এক জায়গায় দাঁড় করিয়েছেন এবং এক জায়গায় বসিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি শুধু এইটুকুন বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সর্বশেষ মান্না ভাইয়ের কথা সূত্র ধরে আজকে দেখুন, এই সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই সরকার জাতীয় সংসদকে ধ্বংস করে দিয়েছে, অকার্যকর করে দিয়েছে। আজকে এই সরকার নির্বাচন ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিয়েছে। যদি বলি বিচার ব্যবস্থা, আজকে বাংলাদেশের প্রধান বিচারপতি সারা পৃথিবীতে পালিয়ে বেড়াচ্ছেন, তাকে পালিয়ে যেতে হয়েছে। আজকে একটি নিরপেক্ষ মানে জাজমেন্ট দেওয়ার কারণে একজন বিচারক লোয়ার কোর্টের, জজ কোর্টের, সে আজকে দেশ ছাড়া হয়েছে। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজায় কারাগারে নেওয়ার জন্য সেই জজকে প্রমোশন দিয়ে বিচারক করা হয়েছে। আজকে অবস্থাটা বুঝে নেন যে বিচার ব্যবস্থা কোন পর্যায়ে রয়েছে। যেটা মান্না ভাই বললেন, আজকে বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার সূত্র ধরে আজকে সেখানে 6 কোটি টাকা হয়েছে। 1 টাকাও এদিক সেদিক হয়নি। একটি মিথ্যে সাজা দিয়ে আজকে তাকে কারাগারে রাখা হয়েছে। অসুস্থ, তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আজকে এই পর্যায়ে বিচার ব্যবস্থা চলে গিয়েছে। এই যে তদন্ত কমিটি লেখক মুস্তাকের জন্য কি হবে আমরা জানি, বলবে যে সে মৃত্যুবরণ করেছে, স্বাভাবিক মৃত্যুবরণ, হার্ট অ্যাটাক হয়েছে, এটাই বলবে। আমি অ্যাডভান্স বলে দিলাম আপনাকে, এই তদন্ত কমিটির রিপোর্ট এটাই আসবে। অতএব এই রিপোর্টের ভিত্তিতে কখনোই আপনি সুষ্ঠু বিচার পাবেন না। আজকে দেখুন, সংসদ একটি গৃহপালিত সংসদ, বিএনপি 6 সিট আর আপনার জাতীয় পার্টি 30 সিট। এরশাদ বলেছিল আমি তো নির্বাচন করি নাই, আমি নির্বাচন করব না। নির্বাচন না করে শিল্পী হয়ে গেল। মান্না ভাই নির্বাচন করেছেন, মান্না ভাই সেখানে বিপুল ভোটে জয়লাভ করার কথা, যেখান থেকে নির্বাচন করেছেন। সে কোথায়? কেন হতে পারে না? 6টা সিট দিয়েছে বিএনপিকে। আজকে দেখুন, বিভিন্ন বারে নির্বাচন হচ্ছে আইনজীবীদের মধ্যে সারা বাংলাদেশে, বিপুল ভোটে বিএনপি এবং বিএনপি সমর্থিত প্যানেল জয়লাভ করছে। আজকে ঢাকা বারেরটা দেখুন, যদিও রাতের অন্ধকারে তারা কারচুপি করেছে, সেখানেও সভাপতি একজন, সাধারণ সম্পাদক আরেক পার্টি। এই যে অবস্থাটা, যেখানে একটু সুষ্ঠু নির্বাচন হবে সেখানে কিন্তু জয়লাভ করবে অন্য দল। এই যে নূর ভিপি হয়েছে, কিভাবে হয়েছে? সুষ্ঠু নির্বাচন হতো না, কিন্তু ছাত্রছাত্রীদের প্রতিবাদের মুখে হয়েছে, এই জন্য নূর ভিপি হয়েছে। আমি বলতে চাই, আজকে নির্বাচন ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করেছে, যেভাবে আজকে নির্বাচন ব্যবস্থাকে নিয়ে গিয়েছে, যেভাবে যে আইন পাশ করিয়ে আওয়ামী লীগের সরকারি দলের অধীনে নির্বাচন করার জন্য যে আইন পাশ করিয়েছে, এই আইনের মধ্য দিয়ে নির্বাচন হতে পারে না। তাই আজকে আমার বক্তব্য সর্বশেষ মান্না ভাইয়ের সূত্র ধরে এবং নূরের যে বীরের মতো সাহসিকতার সাথে রাজপথে লড়াই করছে, কথা আমাদের একটি, বক্তব্য আমাদের একটি, হাসিনার অধীনে কোন নির্বাচন নয়। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে, এবং সেই নির্বাচন হওয়ার জন্য আজকের ছাত্র সমাজ, যুব সমাজ যেমনি ভাবে 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট শামসুল হক চৌধুরী এবং বার কাউন্সিলের সভাপতি যেমনি ভাবে পরামর্শ দিয়েছিলেন
যেমনি ভাবে সেদিন বিএম এর মহাসচিব প্রফেসর মাজেদ সেদিন রাস্তায় নেমেছিলেন, সাংবাদিক জগতের সেই আতাউস সামাদ, গিয়াস কামাল চৌধুরী সহ তারা যেদিন পেশাজীবীরা নেমেছিলেন, ডাক্তাররা নেমেছিলেন, ইঞ্জিনিয়াররা নেমেছিলেন, সমস্ত পেশাজীবীরা নেমেছিলেন, সেইভাবে আজকে রাস্তায় সকলকে ঐক্যবদ্ধভাবে নামতে হবে। মান্না ভাই বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কে কি চাই আমরা পরে দেখা যাবে। আগে এই অবৈধ স্বৈরশাসক ভোট ডাকাতির সরকারকে হটাতে হবে, আগে তাদেরকে বিদায় দিতে হবে, তারপরে নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারা সরকার গঠন করবে। এই জন্যে আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। এবং একটি উদ্ধৃতি আমি দিতে চাই সর্বশেষ, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিয়েছেন। সেই স্লোগানটি হয়েছে, যেটা মান্না ভাই বলেছেন, ভয় পেলে চলবে না। তারেক রহমান সাহেব বলেছেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে এবং সর্বাগ্রে ছাত্র সমাজকে সেই নেতৃত্ব দিতে হবে। বর্তমানে যারা ছাত্র নেতৃত্ব রয়েছে, যে যেখানে যে পরিস্থিতিতে যে অবস্থা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরকে সেই নেতৃত্ব নিয়ে আগামী দিনে রাজপথে নেমে এই নব্য এবং জগদ্দল পাথরের মতো চেপে বসা শেখ হাসিনার অবৈধ সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই আমার সর্বশেষ বক্তব্য। ধন্যবাদ আপনাকে সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমান ভাই। যদিও আমি এখন নুরুল হক নুরুর কাছে যাব অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা তবু খুব সংক্ষেপে একটা বিষয় আপনার কাছে আমি জানতেই চাইবো, সেটি হচ্ছে ছাত্ররা যে আন্দোলন করবে, তারা বারবার তো নেমেছে, তারা এই সরকার গুম খুন হামলা মামলা এমন ভাবে করে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে, এই ছাত্ররা বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানোর জন্য, উদ্ধার করবার জন্য রাজনৈতিক দল সহ বিভিন্ন পেশাজীবী সবার সহযোগিতার দরকার হয়। সড়ক আন্দোলনের সময় অনেকে মামলা খেয়েছেন, হামলা শিকার হয়েছেন, সে মামলা দীর্ঘদিন ধরে চলেছে এবং তারা নানান রকম নিপীড়নের মুখে পড়েছে। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ছাত্ররা নামবে, তাদেরকে আপনি কি অভয় দিবেন? দল হিসেবে বিএনপি কিংবা মান্না ভাই, আপনারা তাদের পাশে থাকবেন কিনা? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, একটু সংক্ষেপে যদি বলেন। আমি নুরুল কাছে বলবো, আমার ছোট ভাই অত্যন্ত আদরের এবং যোগ্য ভিপি নূর যখন আহত হয়, এই স্বৈর শাসক হাসিনার নির্দেশে যখন তার উপর আক্রমণ করা হয় এবং তার সহপাঠীদের সাথে, সহযোগীদের সাথে তাদেরকে আক্রমণ করা হয়, তাদেরকে আমি নিজে, আমার ডাকসুর জিএস খোকন, আলম সহ আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, হসপিটালে গিয়েছিলাম তাকে এবং তার সহপাঠীদেরকে দেখার জন্য, এবং সেখানে আমরা কথা বলে এসেছি, দেখে এসেছি। আজকে আমি এইটার সূত্র ধরে বলতে চাই, আগামীতে এই স্বৈরাচারের পতনের জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্র সমাজ মাঠে নামবে। অবশ্যই জাতীয় রাজনৈতিক দল যারা আছেন তারা প্রত্যেকেই অবশ্যই তাদের পাশে থাকবে, যেমনি ভাবে ছিল পেশাজীবীরা। একসময় ফয়েজ আহমদ, মান্না ভাই খুব ভালো করে জানেন, বামপন্থী রাজনীতি করতেন, তিনি কিভাবে সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরকে মাঠে নামিয়েছিলেন, কিভাবে প্রফেসর মাজেদ ডাক্তারদেরকে, আপনি নিজে একজন ডাক্তার, সেই ডাক্তারদেরকে কিভাবে মাঠে নামিয়েছিলেন, সেই ডাক্তার মিলন কিভাবে শহীদ হয়েছিলেন, সেখানে সাংবাদিকরা কিভাবে মাঠে নেমেছিলেন। অতএব সকল পেশাজীবীর সমন্বয়ে এবং জাতীয় রাজনৈতিক দলগুলি তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করবে, যারা রাজপথে থাকবে, তাদের পাশে যাতে প্রত্যেকে দাঁড়ায়। সে বিষয়ে আমরা অবশ্যই, মান্না ভাই আমার নেতা আছেন, তাকে নিয়ে আমরা জাতীয় পর্যায়ে আলাপ আলোচনা করে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব, তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। অবশ্যই আমরা শেষ সাহস নিয়ে আমাদের ছাত্ররা এগিয়ে যাবে আপনাদের গাইডেন্সে, সে প্রত্যাশা রাখছি। নুরুল হক নুরু, আমি আগের বারও বলেছি, আমি আপনার সাহসকে জেলাস করি।
আপনি এত সাহস কোথায় পান? আপনার সাহসের উৎস কি, এবং আপনার এই সাহসকে অন্য ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে আপনার কি আহ্বান? আরেকটা বিষয়ের সঙ্গে যদি বলেন যে ডাকসুতে নির্বাচন হলো, সে নির্বাচনে অনেক কায়দা কানুন কৌশল করেও আপনাকে পরাজিত করতে পারলেন না, আপনি ভিপি হলেন, কিন্তু অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি তার কোনোটাতেই আর ছাত্র সংসদ নির্বাচন দিল না, সেগুলিও ভবিষ্যতে আদায় করা যায় কিভাবে? জি, আপনি যেটা বলেছেন আমি মনে করি যে এই মুহূর্তে এইটা হচ্ছে আমাদের কৌশলগতভাবে ছাত্রদের সামনে আনা উচিত। প্রথমত হচ্ছে দেশের গণতন্ত্র ঠিক করার আগে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, যেখানে সকল ছাত্র সংগঠন যার যার মতো কর্মসূচি পালন করতে পারে, ক্যাম্পাসে অবাধে বিচরণ করতে পারে, এবং তার মধ্যে দিয়ে যেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়। যেমন আমাদের শ্রদ্ধা আমান ভাই ভিপি ছিলেন, সামরিক শাসন আমলে তিনি ভিপি হয়েছেন। সামরিক শাসক এরশাদের আমলেও ডাকসু নির্বাচন হয়েছে, এবং এর আগে আইয়ুব খানের আমলেও ডাকসু নির্বাচন হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মানে এই সরকার প্রায় প্রায় আপনার পাকিস্তানকে ঘৃণা করে, পাকিস্তানের রেফারেন্স টানে। মান্না ভাই এবং আমান ভাই হয়তো জানেন কিনা আমি জানি না, আমি দীর্ঘ 2 বছর ধরে আমি পাসপোর্ট পাইনি। আমার নেপালের ইনভাইটেশন ছিল, ক্যামব্রিজের ইনভাইটেশন ছিল, লন্ডনের ইনভাইটেশন ছিল, আমি একটা ইউনিভার্সিটির প্রোগ্রামে আমি যেতে পারিনি, কারণ আমার পাসপোর্ট দেওয়া হয়নি। এবং আমান ভাই যে আদালতের কথা বললেন, আমি তার সাথে পুরোপুরি একমত, কারণ আমি ভুক্তভোগী। যে আজকের আদালত কতটুকু স্বাধীন সেটা চিফ জাস্টিসের কথা বলেছেন, যে তিনি অবিচারের শিকার, পালিয়ে যেতে মানে হয়েছে একজন দেশের প্রধান বিচারপতিকে। কাজে সেখানে আদালত আজকে কতটুকু ন্যায় বিচার দিতে পারে সেটা তো বলার অপেক্ষা রাখে না। এই একইভাবে ডাকসুর তৎকালীন ভিপি মাহফুজা খানমকে আপনার আইয়ুব খানের আমলে তাকে পাসপোর্ট আটকে দেওয়া হয়েছিল। তার সম্ভবত লন্ডনের সাসেক্সে স্কলারশিপ পেয়েছিলেন, পড়তে যাবেন, তাকে যেতে দেওয়া হয়নি। ঠিক এই মুক্তিযুদ্ধের দাবিদার এই আওয়ামী লীগের আমলে, ভোট ডাকাত সরকারের আমলে আজকে আমি একই বৈষম্যের শিকার। যে এইটা দ্বারা বুঝাচ্ছে যে এইটা আসলে তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা পাকিস্তানি সামরিক শাসকদের চেয়েও জঘন্য ভাবে রাষ্ট্র পরিচালনা করছে। এখানে আমান ভাই মান্না ভাই বলেছেন 90-এর সময় কিংবা তার আগে হামলা হয়েছে, মামলা হয়েছে, কিন্তু এইভাবে আপনার কারাগারে মানুষকে খুন করা, মানুষকে মেরে ফেলা, এইটা কখনোই হয় নাই। কিন্তু তারপরে আমার যে কথাটি বলছেন মান্না ভাই যেটা বলেছে, সাহস মানুষের সফলতার আমি মনে করি মানে অন্যতম একটি অস্ত্র। যে সাহস করে যদি দাঁড়াতে পারেন, দেখবেন আপনার পিছু অনেকে দাঁড়াই যাবে। যেমন আমি যেটা দেখেছি, আপনি বলেছেন যে আমার ওইভাবে কোনো বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মী ছিলাম না, আমরা সেই কোটা সংস্কার আন্দোলনে মার খেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, কারণ আমাদের একটা বিশ্বাস ছিল যে আমরা ছাত্রদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছি। কাজে আমাদের যদি কিছু হয় ছাত্রদেরকে আমরা পাশে পাবো। এটা ঠিক, হয়তো আপনার এক সময় ছাত্রদের একেবারে ঢল নেমেছে, আরেক সময় হয়তো হামলা মামলার কারণে আপনার ওইভাবে ঢল নামেনি, কিন্তু আমরা যখন লেগেছিলাম তখন কিন্তু আবার আমরা দেখেছি যে ছাত্রদের সমর্থন আমরা পেয়েছি। এবং আপনি যে বিষয়টি বলেছিলেন এবং আমান ভাইকে জিজ্ঞাসা করেছিলেন, এইটা একটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় যে আজকে আমান ভাইরা যেভাবে পেশাজীবীদের সমর্থনটা পেয়েছেন, তারা বলেছেন বিভিন্ন প্রফেশনাল ব্যক্তিদের, বারের কথা বলেছেন তিনি, আপনার বিএম এর কথা বলেছেন, এটা ঠিক। ওই সময় তারা যেভাবে ছাত্র সংগঠন গুলোকে আপনার এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যেভাবে একটা পরামর্শ দিয়েছিলেন, বিভিন্নভাবে সমর্থন দিয়েছিলেন, এটা চরম সত্য যে আজকের দিনে আমরা সেটা পাচ্ছি না। এটা আমি যখন ডাকসুর হামলায় আহত হয়েছিলাম, এটা আমি ধন্যবাদ জানাই যে ছাত্র রাজনীতির আরেকজন জীবন্ত কিংবদন্তি আসম আব্দুর রব ভাই সহ তারা দেখতে গিয়েছিলেন। আমরা অন্তত মনোবল পেয়েছিলাম যে না, আমরা যদি কিছু হয় এই বিনা ভোটের স্বৈরাচারদেরকে ছাড়বে না। মান্না ভাই, আমান ভাই তারা এসেছেন এই শেষ বয়স হইলেও অন্তত তাদেরকে আঘাত করার জন্য রাজপথে দাঁড়াবে। কাজেই এই ধরনের সাহসগুলো দেওয়া উচিত। আজকে ধরেন গতকালকে যে আপনার ছাত্ররা মশাল মিছিল করতে গিয়ে আপনার কারাগারে আটক হয়েছেন এই সরকারের পুলিশের পেটোয়া বাহিনীর কাছে, এবং কয়েকজনের বিরুদ্ধে অজ্ঞাতনামা 100 মামলা দেওয়া হয়েছিল। আমাদের শঙ্কা যে এই মামলায় আরো ছাত্রদেরকে জড়াতে পারে। কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক রাকিবকে আপনার তুলে নিয়ে গেছে পুলিশ। এইখানে যদি আমরা এই সিনিয়র অন্তত স্পেসিফিক ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি আমরা একটু প্রতিবাদ করতে পারি যে ছাত্র নেতৃবৃন্দ একজনকে গ্রেপ্তার করা হলে, একজনকে হামলা করতে হলে অন্তত তার প্রতিবাদে একটা বিবৃতি দেওয়া,
কিংবা তা একটা প্রতিবাদে একটু রাস্তায় দাঁড়ানো, তাহলে কিন্তু ছাত্ররা একটু সাহস পাবে যে না, আমাদের পেছনে আমাদের অভিভাবকরা আছে। কারণ আমরা এখানে এখন যে কাজটা করছি, আমাদের যে দাবিগুলো, আমরা বলছি ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ চাই, আমরা দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ চাই। সেই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু এইভাবে আপনার একটা দেশকে ব্যর্থ অকার্যকর করার জন্য নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দলবাস নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া, বিচারপতিদের নিয়োগে হস্তক্ষেপ করা, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এটা তো 52-এর যে আপনার 21 যে মাথা নত না করার যে শিক্ষা দেয়, এটা তো আমাদের সেই শিক্ষা দেয় না। কাজে আজকে আমরা যে ডিজিটাল নিরাপত্তা আইন, যেটি এক প্রকারের কালো আইন, এবং এই আইনটি মূলত সেই পাকিস্তানি আমলে যেমন আপনার ওই সময়ের ছাত্র নেতারা সাহিত্যিকরা যে স্লোগান তুলেছিল যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, আজকের এই ফ্যাসিবাদী শাসকরাও আজকে মানুষের মুখকে বন্ধ করতে চায়। সে কারণে আমরা কিন্তু দেখেছেন যে মোস্তাক ভাইয়ের হত্যাকাণ্ডের পর থেকে রাজপথে বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু সোচ্চার আছি, এবং আজকে মান্না ভাই আমাদের প্রেস ক্লাবে একটা কর্মসূচিতে ছিলেন, আমরা কিন্তু অনেক অনুপ্রাণিত হয়েছি। যে কারণ এই দাবিটা তো শুধু ছাত্রদের দাবি না, এটা বাংলাদেশের কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষের দাবি। এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের প্রোগ্রামে কোনো ব্যানার ছিল না কোনো সংগঠনের, ছাত্র, যুব, নাগরিক, কারো ব্যানার ছিল না। শুধু ব্যানার ছিল যে মোস্তাক এই যে জুডিশিয়ার একটা কিলিং হয়েছে, জুডিশিয়ারি কিলিং, সেই কিলিং এর আমরা জাস্টিস চাই, এবং এই বিতর্কিত কালো আইন বাতিল চাই, যার দাবিতে আমরা 3 তারিখেও আমরা ভেবেছি এই আইনের উৎস কেন্দ্রবিন্দু হচ্ছে এই বিনা ভোটের সরকারের সংসদ এবং অবৈধ প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার জন্য আগামী 3 তারিখে আমরা একটা কর্মসূচি দিয়েছি। আমরা আশা করব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে এই ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিলের দাবিতে তারা সামিল হবে। দেন এরকম ভাবে বিভিন্ন ইস্যুকে, জনসম্পৃক্ত ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু আমাদের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠবে। আর যেহেতু ছাত্র সংগঠনগুলো এখন মাঠে আছে, তারা আন্দোলন করছে তাদের যৌক্তিক বিষয়ে, আমি আশা করব যে সকলের যেন সেটা আর্থিক, মানসিক, আইনি সহায়তা, বিভিন্ন সহায়তার জন্য তাদের দিক থেকে অব্যাহত থাকে, বা তাদের এই সহায়তার জন্য আমরা পাই, সেটি আমাদের এই সংগ্রামকে আরো সুশৃঙ্খল করবে, বেগবান করবে, বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ নুরুল হক নুরু, আপনার সাহস নিয়ে এভাবে এগিয়ে যাবেন সবাই। আমরা অনুষ্ঠানে নির্ধারিত সময় ইতিমধ্যে পার করেছি, তারপরও এখানে সবার সিনিয়র মাহমুদুর রহমান মান্না ভাই, তার 2 জন অনুজ ডাকসুর ভিপি, তাদের অনুমতি নিয়েই আমি অনুষ্ঠানটা মান্না ভাইকে দিয়ে শেষ করতে চাই। মান্না ভাই, এই যে ঐক্য, সাহস, দৃঢ়তা, ত্যাগ, এই সব কিছুর বিনিময়ে ছাত্র সমাজকে এগিয়ে আসার জন্য আপনার যদি কোনো আহ্বান থাকে সেটি যদি বলেন, সেই আহ্বানের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি যেটা বলেছেন সেটাই আহ্বান। ছাত্ররা এগিয়ে আসছেন, কিন্তু আমি বলবো আরো আসতে। আর একটা জিনিস বলি, ভয়কে জয় করার জন্য আসলে ওই যে একটা কথা আছে না, ফিয়ার ফ্যাক্টর, ওইটা বোঝা দরকার। কারণ আমি দেখি যে আমার চাইতে প্রধানমন্ত্রী অনেক বেশি ভয় পান। আমি এই করোনার মধ্যে ডে 1 থেকে এই পর্যন্ত সমস্ত সাংগঠনিক তৎপরতা চালাচ্ছি, সব জায়গায় যাই, মানববন্ধন বলেন, মিছিল বলেন, সর্বত্র। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় রাষ্ট্রপতি, আমাদের স্পিকার আজ পর্যন্ত কোনো ওপেন প্রোগ্রামে যাননি। আমরা সবাই টিকা নিয়েছি, আমি তো নিয়েছি, আমি জানি না আপনি নিয়েছেন কিনা বলুন, কিন্তু প্রধানমন্ত্রী টিকা দেননি। তার মানে তিনি জীবন সম্পর্কে এতই চিন্তিত, এতই নিরাপদ, এতই নিশ্চিত থাকতে চান। সরি, ওনাকে ছোট করার জন্য বলি না, এমনি মানুষকে ছোট করার দরকার কি, বাট দিস ইজ এ রেভিলেশন। মোস্তাকের মতো মানুষকে তিনি ভয় পান, তার একটা লেখাকে ভয় পান, না হলে জেলের মধ্যে মারা গেছে ভদ্রলোক, জেলখানার কর্তৃপক্ষকে মিথ্যা কথা বলেছে যে আমরা ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছিলাম, আর জেলের ডাক্তার বলছেন, নিশ্চয়ই পড়েছেন, তাজউদ্দিন মেডিকেল কলেজের ডাক্তার বলেছেন যে ওনাকে মৃতই এখানে আনা হয়েছিল। তাই বলছি, বোঝেন আমাদের শক্তি আছে, জেতার মতো শক্তি, জয় করবার জন্য সারা বাংলাদেশই আছে। গণতন্ত্র আমাদের জন্য, এবং সেই গণতন্ত্রকে ওরা বন্দী করে রেখেছে, মুক্ত করবার জন্য আমাদের এই লড়াই করতে হবে, এবং সেই লড়াইয়ের ভ্যানগার্ড হচ্ছে এই দেশের ছাত্র। নিশ্চয়ই ছাত্ররা এগিয়ে আসবে। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ। আর দর্শক যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং এই মূল্যবান গুরুত্বপূর্ণ কথাগুলি শুনলেন, আপনাদেরকেও ধন্যবাদ। যারা অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে প্রতি শনিবার রাত 9টায় এই আয়োজনটি করে বিএনআরসি।
এটা নিয়মিতভাবে চলবে এবং এই অনুষ্ঠানের পরিচালক জহিরুদ্দিন স্বপন, তাকে আমি ধন্যবাদ জানাই এবং অনুষ্ঠানের সম্পাদনা পরিষদে আমি সহ আরো দুজন ব্যক্তি আছেন, শেখ ফরিদুল আলম এবং খন্দকার আহাদ আহমেদ, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ সবাইকে, শুভকামনা সবার জন্য।